এইচডিএআই এডুকেশনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব নবনীতা দেবসেনের লেখা দিগ্বিজয় রূপকথা কবিতাটির কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং উত্তর। এই দিগ্বিজয় রূপকথা কবিতাটি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের পাঠ্যপুস্তকে রয়েছে। তো যদি কারোর এটি বুঝতে অসুবিধা হয়েছে তো আমি এটিকে বুঝিয়ে একটি ভিডিও তৈরি করেছি, যার লিঙ্ক ফার্স্ট কমেন্টে রয়েছে। তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। তো দেখো, প্রথমেই রয়েছে যে প্রশ্ন, দিগ্বিজয় রূপকথা কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি? এটা তোমরা সবাই জানো, রক্তে আমি রাজপুত্র থেকে নেওয়া হয়েছে, যেটা ওই কবিতার প্রথম লাইনের মধ্যেই লেখা রয়েছে, রক্তে আমি রাজপুত্র। তারপরে দেখা যাক, কবির কাছে দিগ্বিজয়ে যাওয়ার সময় শুধু দুটি সরঞ্জাম ছিল, সেগুলি কেমন ছিল? এটা কেমন টাইপিং মিস্টেক হয়েছে। সেগুলি কেমন ছিল? সেগুলি ছিল আশীর্বাদী। তার মা তাকে আশীর্বাদ স্বরূপ দিয়েছিলেন, তাই এগুলি হচ্ছে আশীর্বাদী। তো কবি যে জাদু অশ্বের কথা বলেছেন সেটি প্রকৃত অর্থে কী? তো দেখো, এখানে কবি যে রূপকগুলি ব্যবহার করেছেন সেগুলির মধ্যে যে জাদু অশ্ব রয়েছে, সেই জাদু অশ্বটি আসলে হচ্ছে বিশ্বাস। এবারে কি বলেছে, কবির কাছে যে দুটি সরঞ্জাম ছিল তার মধ্যে একটি বিশ্বাস, অন্যটি কি? অন্যটি হচ্ছে অবশ্যই ভালোবাসা। একটি বিশ্বাস এবং একটি ভালোবাসা, দুটি সরঞ্জাম ছিল তার কাছে। এরপর 5 নম্বরে আসা যাক, ভালোবাসাকে কবিতায় কিসের রূপদান করা হয়েছে? দেখো, ভালোবাসাকে তোমরা দেখবে যে মন্ত্রপুত অসি বলা হয়েছে। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে যে এই হৃদয়ের খাপে ভরা ড্যাশ অসি। এভাবে কিছু ড্যাশ পূরণও আসতে পারে আমাদের পরীক্ষায়। তো দেখো, যেগুলো রয়েছে অভঙ্গুর একটা রয়েছে, ইস্পাত কঠিন রয়েছে, অসামান্য রয়েছে, এগুলো কোনোটাই নয়, মন্ত্রপুত অসি। দেখবে যেটা লেখা রয়েছে যে এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। তারপরে কি আছে, 7 নম্বরে দেখা যাক, দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কথক কোথায় পৌঁছানোর কথা বলেছেন? কথক দেখবে শেষে বলা হয়েছে যে তৃষ্ণাহরা খরজুরের দ্বীপে তিনি পৌঁছতে চান। এই তৃষ্ণাহরা খরজুরের দ্বীপটা আমি খুব ভালোভাবে বুঝিয়েছি ওই ভিডিওটিতে, তাই তোমরা প্রত্যেকেই ফার্স্ট কমেন্টে গিয়ে অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারো যদি কারো বুঝতে অসুবিধা হয়েছে। আচ্ছা, তারপরে এখন রিয়ারেঞ্জ করতে বলেছে যে আকাশে পুষ্পক বিমান সাজে, সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, মরুপথে সেই হয় উঁট, তেপান্তরে পক্ষীরাজ। এগুলো তোমরা এই 4টে জায়গায় একটু ভালো করে দেখে নেবে যে এটি কোথায় কি কি হচ্ছে, সেগুলো নিয়ে খুব একটা প্রশ্ন ইম্পর্টেন্টের পর্যায়ে পড়ে। তো দেখো, এখানে প্রথমে হবে 3, অর্থাৎ মরুপথে সেই হচ্ছে উঁট, প্রথমে উঁট হচ্ছে, তারপরে হচ্ছে আকাশে পুষ্পক বিমান সাজছে, তারপরে সপ্তডিঙা, তারপরে হচ্ছে তেপান্তরে পক্ষীরাজ, সবার শেষে তেপান্তরে পক্ষীরাজ। আচ্ছা, এবারে যদি খুব কঠিন প্রশ্ন করতে চায় তো সেক্ষেত্রে এই ধরনের 9 দাগের যে প্রশ্নটি রয়েছে ওটি হতে পারে। সেটি কি রয়েছে না, কবিতার ভাষা কেমন? কবিতার ভাষা কিন্তু অলঙ্কারপূর্ণ, এটি জাস্ট তোমাদেরকে মনে রাখতে হবে, একটু ইম্পর্টেন্ট ওয়ার্ড। কবিতাটি কোন ছন্দে লেখা? সেটা হচ্ছে স্বরবৃন্ত। এই দুটি কোশ্চেন তোমরা জাস্ট মনে রেখে দেবে। এবারে কি রয়েছে, কবিতায় শিক্ষণীয় দিক কি, অথবা কবিতার কেন্দ্রীয় যে ভাব রয়েছে সেটি কি রয়েছে? কবিতার দেখো কেন্দ্রীয় ভাব যেটি রয়েছে আত্মবিশ্বাস এবং ভালোবাসার শক্তি। দেখো, ভালোবাসা এবং বিশ্বাসকে নিয়েই এই কবিতাটি আবর্তিত হয়েছে, তাই ভালোবাসা এবং বিশ্বাস এই দুটি শক্তি হচ্ছে এটির মূল কেন্দ্রীয় ভাব। এবার হচ্ছে তৃষ্ণাহরা খরজুরের দ্বীপে বলতে কি বোঝানো হয়েছে? তৃষ্ণাহরা খরজুরের দ্বীপ বলতে হচ্ছে নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো, বা নিজের যে মানে যেটা আমাদের লক্ষ্য হয়ে দাঁড়ায়, সেই লক্ষ্য যে সাকসেস, সেই সাকসেসটাই হচ্ছে তৃষ্ণাহরা খরজুরের দ্বীপ। এবার কি বলা হয়েছে 13 দাগে, কবিতায় শানিত ইস্পাত খণ্ড বলতে কি বলা হয়েছে? শানিত ইস্পাত খণ্ড বলতে বোঝানো হয়েছে ভালোবাসার দৃঢ়তাকে। ভালোবাসার যে দৃঢ়তা সেটা হচ্ছে স্থানিত ইস্পাত, বা যেটা মানে চকচকে ধারালো যে তলোয়ার হয় একদম নতুন, সেই রকমের যে তার যে একটা শক্তি, সেই শক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। এবারে আসা যাক 14 দাগে, কবিতায় কবির নাম কি? এটা সবাই জানো, নবনীতা দেবসেন। যদি কোশ্চেনটা দেওয়া হয় তাও একটু ইম্পর্ট্যান্টের পর্যায়ে পড়ে, সেই জন্যই দেওয়া হয়েছে। আচ্ছা, এবারে দেখো, কলাম ম্যাচিং করতে দেওয়া হয়েছে। কলাম ম্যাচিংয়ে কী কী রয়েছে একটু কেটে গেছে, তাও তোমরা একটু দেখে নাও। মরুপথে কি হয়, সপ্তডিঙা কোথায় সাজে, পুষ্পক কোথায় হয় এবং তেপান্তরে কি হয়? এটা সেই আগের প্রশ্নটির মতনই, অর্থাৎ এই 8 দাগের প্রশ্নটির মতনই প্রশ্ন। তোমরা এখানে সাজিয়ে নিলে দেখতে পাবে যে মরুপথে সেই হচ্ছে উঁট, তারপরে হচ্ছে মানে সপ্তডিঙা সাজছে হচ্ছে সিন্ধু জলে সপ্তডিঙা সাজে,
পুষ্পক বিমান যেটা রয়েছে সেটি সাজে কোথায়, সেটি সাজে হচ্ছে আকাশে। এরপর তেপান্তরে কি হয়, তেপান্তরে হয় পক্ষীরাজ। তো এই মাত্র 15টি প্রশ্নই রয়েছে তোমাদের জন্য। এই 15টি প্রশ্ন খুব ভালোভাবে করে নিলেই আশা করছি এর থেকেই খুব গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং এরপরে আমরা তার সঙ্গে যে কবিতাটি রয়েছে সেই কবিতাটির ইম্পর্ট্যান্ট কয়েকটি প্রশ্ন নিয়ে আসবো। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে কোনো ভিডিও তোমাদের মিস না হয়। আর যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় তবে অবশ্যই কমেন্ট করবে, এবং তোমরা কী ধরনের ভিডিও চাও সেটিও তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো। নমস্কার।